আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যা এই মুহূর্তে আমাদের জাতীয় নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। আমরা সচরাচর রাজনীতির মাঠের খবর রাখি। কে ক্ষমতায় এলো বা কে গেল তা নিয়ে ব্যস্ত থাকি। কিন্তু আমাদের চোখের আড়ালে আমাদের মানচিত্রের এক প্রান্তে যে ভয়াবহ আগুন জ্বলছে তা নিয়ে আমরা আসলে কতটা খবর রাখছি। আমি কথা বলছি আমাদের সীমান্ত পরিস্থিতি নিয়ে। বিশেষ করে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে বর্তমানে যে অরাজকতা চলছে তা স্বাধীন বাংলাদেশের ইতিহাসে একদমই বিরল। আপনারা যদি একটু পেছনের দিকে তাকান, এই অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব নিল তখন আমাদের কি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল? বলা হয়েছিল আমাদের সীমান্ত থাকবে সম্পূর্ণ নিরাপদ। আমাদের সীমান্তরক্ষী বাহিনী বা বিজিবি আর কখনো পিঠ দেখাবে না। তারা বুক চিতিয়ে লড়াই করবে। স্বরাষ্ট্র উপদেষ্টা খুব জোর গলায় বলেছিলেন যে সীমান্তে কোনো ছাড় দেওয়া হবে না। কিন্তু বাস্তবতা আসলে কি? সেই প্রতিশ্রুতিগুলো কি রক্ষা করা হয়েছে, নাকি সেগুলো যমুনার জলে ভেসে গেছে? আজকের আলোচনায় আমি সেই অপ্রিয় সত্যগুলোই তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে। এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে অনিরাপদ এবং ঝুঁকিপূর্ণ এলাকা হলো আমাদের মিয়ানমার সীমান্ত। শুধু স্থলভাগ নয়, আমাদের সমুদ্র সীমাও এখন চরম ঝুঁকির মুখে। আপনারা হয়তো খবরে দেখছেন, কিন্তু খবরের ভেতরের খবরটা হলো টেকনাফ থেকে শুরু করে পার্বত্য চট্টগ্রামের বিস্তীর্ণ সীমান্ত এলাকা এখন আমাদের পূর্ণ নিয়ন্ত্রণে আছে কিনা তা নিয়ে খোদ নিরাপত্তা বিশ্লেষকরাই সন্দেহ প্রকাশ করছেন। সেখানে প্রতি মাসে, প্রতি সপ্তাহে, এমনকি প্রতিদিনই গুলাগুলির শব্দে আমাদের আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে। আর এই গুলাগুলি কিন্তু একপাক্ষিক নয়। এর শিকার হচ্ছে আমাদের নিরীহ বাংলাদেশী নাগরিকরা। সবচেয়ে বড় এবং আতঙ্কের বিষয় হলো আরাকান আর্মি। আপনারা জানেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছে এই বিদ্রোহী গোষ্ঠীটি। একটা সময় ছিল যখন আমাদের দেশের নীতি নির্ধারকদের অনেকেই মনে করতেন যে আরাকান আর্মি হয়তো আমাদের বন্ধু হতে পারে। এমনকি সরকারের উচ্চ পর্যায় থেকে, বিশেষ করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পক্ষ থেকে এমন ইঙ্গিতও দেওয়া হয়েছিল যে আরাকান আর্মির সাথে আমাদের একটা ভালো বোঝাপড়া বা যোগাযোগ রয়েছে। অনেকেই তখন ভেবেছিলেন আরাকান আর্মি যদি রাখাইন দখল করতে পারে তাহলে হয়তো রোহিঙ্গা সমস্যার সমাধান হবে, আমাদের সীমান্ত নিরাপদ হবে। অর্থাৎ সোজা কথায় সরকার এই সশস্ত্র গোষ্ঠীকে অনেকটা কুলেই তুলে নিয়েছিল। কিন্তু আজ কি দেখছি আমরা? যাকে আমরা কুলে তুলেছিলাম সেই আরাকান আর্মি এখন আমাদের পিঠে ছোবল মারছে। তারা এখন বাংলাদেশের জন্য অস্তিত্বের হুমকি হয়ে দাঁড়িয়েছে। গত কয়েক মাসের পরিসংখ্যান যদি আমি আপনাদেরকে দেই, আপনারা অবশ্যই সেগুলো জানার পর শিউরে উঠবেন। আরাকান আর্মির দাপটে আমাদের টেকনাফ স্থলবন্দর, যা কিনা বাংলাদেশ মিয়ানমার বাণিজ্যের প্রাণকেন্দ্র, সেটি গত ৯ মাস ধরে কার্যত অচল হয়ে আছে। আপনারা চিন্তা করতে পারেন একটি স্থলবন্দর ৯ মাস ধরে বন্ধ থাকা মানে কি? এর ফলে আমাদের রাজস্ব ক্ষতি হয়েছে প্রায় ৫০০ কোটি টাকা। কিন্তু টাকার চেয়েও বড় ক্ষতি হয়েছে সেখানকার স্থানীয় অর্থনীতির। হাজার হাজার শ্রমিক বেকার হয়ে গেছে, ব্যবসায়ীরা পথে বসেছে। আর মানবিক বিপর্যয়ের কথা যদি বলি, সীমান্ত এলাকায় আমাদের কৃষকরা জমিতে যেতে পারছে না। কিন্তু কেন? সেটা জানেন? আরাকান আর্মি এবং অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীগুলো সীমান্তের ওপারে, এমনকি অনেক ক্ষেত্রে আমাদের সীমান্তের খুব কাছেই ল্যান্ডমাইন পুঁতে রেখেছে। গত ১ বছরে এই ল্যান্ডমাইন বিস্ফোরণে অন্তত ৬৫ জন বাংলাদেশি গুরুতর আহত হয়েছে।
অনেকের পা উড়ে গেছে, অনেকে পঙ্গু হয়ে গেছে। এটা কি কোনো স্বাধীন দেশের সীমান্ত পরিস্থিতির কোনো ভালো চিত্র হতে পারে? আমাদের জেলেরা যারা নাফ নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে, তারা আজ জিম্মি। গত আগস্ট মাস থেকে এ পর্যন্ত ১১৬ জন বাংলাদেশি জেলেকে আরাকান আর্মি অপহরণ করে নিয়ে গেছে। আপনারা ভাবুন তো, একজন গরিব জেলে যে দুমুঠো ভাতের জন্য নদীতে গেছে, তাকে যদি ভিনদেশী কোনো সশস্ত্র গোষ্ঠী ধরে নিয়ে যায়, তার পরিবারের কি অবস্থা হবে? গত বছরের প্রথম ৯ মাসে অপহৃত অনেক ফেরত এলেও এখনো ৬২ জন জেলে এবং কিছু রোহিঙ্গা তাদের হাতে বন্দী আছে। তাদের ভাগ্যে কি ঘটছে, তারা বেঁচে আছে নাকি মরে গেছে, সেটা কেউ জানে না। সরকার তাদের উদ্ধারে দৃশ্যমান কোনো বড় পদক্ষেপ নিতে পেরেছে বলেও কিন্তু মনে হয় না। সবচেয়ে ভয়াবহ ঘটনাটি ঘটেছে মাত্র কয়েকদিন আগে, ১১ই জানুয়ারি। সীমান্তের ওপার থেকে আসা গুলিতে টেকনাফে এক বাংলাদেশি শিশু গুরুতরভাবে আহত হয়েছে। প্রথমে তো গুজব ছড়িয়ে পড়েছিল যে শিশুটি মারা গেছে। তখন স্থানীয় মানুষ কোনোভাবেই আর সহ্য করতে পারেনি। তারা রাস্তায় নেমে এসেছিল, বিক্ষোভ করেছিল। টেকনাফ কক্সবাজার সড়ক অবরোধ করে তারা স্লোগান দিয়েছে। তাদের সেই স্লোগানে ছিল ক্ষোভ, ছিল হতাশা। তারা বিজিবি এবং সেনাবাহিনীর কাছে নিরাপত্তা চেয়েছে। এমনকি তারা প্রশ্ন তুলেছে, আমাদের বাহিনীগুলো সীমান্তে আসলে কি করছে? কেন আমাদের শিশুরা ঘরের ভেতরেও নিরাপদ নয়? পরে জানা গেছে অবশ্য শিশুটি চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন। কিন্তু এই যে আতঙ্ক, এটা তো কোনোভাবেই মিথ্যা নয়। এখন প্রশ্ন হলো, পরিস্থিতি এত খারাপ হলো কেন? কেন আরাকান আর্মি আমাদের সাথে এমন আচরণ করছে? বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সীমান্ত নীতিতে বড় ধরনের ভুল ছিল। তারা হয়তো ভেবেছিলেন আরাকান আর্মিকে সমর্থন দিলে বা তাদের সাথে ভালো সম্পর্ক রাখলে আমরা সুবিধা পাব। কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নন স্টেট অ্যাক্ট বা কোনো বিদ্রোহী গোষ্ঠীর সাথে রাষ্ট্রের সরাসরি দহরম মহরম যে কতটা বিপজ্জনক হতে পারে, তার প্রমাণ আমরা এখন হাতে নাতে টের পাচ্ছি। দেখুন, আরাকান আর্মির প্রধান তুন মিয়াত নাইক সম্প্রতি এক সাক্ষাৎকারকে বাংলাদেশকে সরাসরি প্রতিপক্ষ বা শত্রু হিসাবে আখ্যায়িত করেছেন। তিনি অভিযোগ করেছেন, বাংলাদেশের কর্মকর্তারা নাকি তাদের বিরোধী রোহিঙ্গা গোষ্ঠীগুলোকে মদদ দিচ্ছে। যদিও বিজিবি এই অভিযোগ অস্বীকার করেছে, কিন্তু আরাকান আর্মির প্রধানের এর বক্তব্যই প্রমাণ করে যে আমাদের সাথে তাদের সম্পর্ক এখন কোন তলানিতে গিয়ে ঠেকেছে। এই পরিস্থিতির জন্য আমাদের অভ্যন্তরীণ দুর্বলতা অনেকটা দায়ী। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সাহেব, তিনি দায়িত্ব নেয়ার পর বলেছিলেন সীমান্তে বিজিবি আর পিঠ দেখাবে না। কিন্তু গত কয়েক মাসে আমরা কি দেখলাম? বিজিবির চোখের সামনে দিয়ে আরাকান আর্মির সদস্যরা অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে, আমাদের জলসীমায় ঢুকে পড়ছে, কিন্তু আমরা কোনো কঠোর অ্যাকশনে যেতে পারছি না। এমনকি পররাষ্ট্র উপদেষ্টা নিজেও স্বীকার করেছেন যে সীমান্ত হত্যা বা এই অরাজকতা ঠেকানোর সক্ষমতা তাদের নেই। তারা কেবল নিন্দাই জানাতে পারেন। একটি স্বাধীন দেশের সরকারের কাছ থেকে এমন অসহায় আত্মসমর্পণমূলক বক্তব্য কি আমরা কোনোভাবে আশা করি? সীমান্তের ওপারে এখন ত্রিমুখী বা চতুর্মুখী লড়াই চলছে। একদিকে মিয়ানমারের সেনাবাহিনী, অন্যদিকে আরাকান আর্মি। এর সাথে যুক্ত হয়েছে রোহিঙ্গাদের সশস্ত্র গোষ্ঠীগুলো, যেমন আরসা, আরএসও এবং নবী হুসেন বাহিনী। এখন সমস্যা হলো, আরাকান আর্মি যখন মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে লড়ছে, তখন তারা আবার রোহিঙ্গাদের উপরও কিন্তু নির্যাতন চালাচ্ছে। আর রোহিঙ্গা গোষ্ঠীগুলো বাঁচার জন্য বা আধিপত্য বিস্তারের জন্য আরাকান আর্মির সাথে সংঘাতে জড়াচ্ছে।
এই ত্রিমুখী লড়াইয়ের গুলাগুলি মর্টার শেল এসে পড়ছে আমাদের ভূখণ্ডে। আমাদের টেকনাফ, উখিয়া, ওয়াইংকং এই এলাকার মানুষের ঘরবাড়ি কাঁপছে বোমার শব্দে। তারা নির্ঘুম রাত কাটাতে বাধ্য হচ্ছেন। আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো রোহিঙ্গা সংকট। ডক্টর ইউনূস যখন দায়িত্ব নিলেন, তখন তিনি জাতিসংঘ মহাসচিবকে নিয়ে রোহিঙ্গা ক্যাম্পকে ইফতার করেছিলেন। সেখানে তিনি খুব আবেগ দিয়ে বলেছিলেন, রোহিঙ্গাদের আগামী ঈদ নিজ দেশে হবে। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় তিনি তাদের আশ্বস্ত করেছিলেন। সেই কথা শুনে অনেকের মনেই আশার সঞ্চার হয়েছিল। কিন্তু বাস্তবতা আসলে কি? গত ১ বছরে একজন রোহিঙ্গা ফেরত যায়নি। উল্টো নতুন করে আরো প্রায় ২ লাখ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। আমাদের সীমান্ত এতটাই অরক্ষিত যে এই বিপুল সংখ্যক মানুষ কিভাবে ঢুকে পড়ল তা নিয়েও প্রশ্ন ওঠা স্বাভাবিক। আন্তর্জাতিক সাহায্য কমে আসছে, আর আমাদের ঘাড়ে এই বোঝা দিন দিন অনেক ভারী হচ্ছে। আপনারা জানেন ২০২৪ সালে আরাকান আর্মি মিয়ানমার জান্তার বিরুদ্ধে বেশ সফল ছিল। তারা রাখাইনের অনেক এলাকা দখলও কিন্তু করে নিয়েছিল। কিন্তু এখন পরিস্থিতি পাল্টে যাচ্ছে। মিয়ানমার সেনাবাহিনী শান এবং কাচিন রাজ্যে বিদ্রোহীদের হটিয়ে দিচ্ছে। ফলে আরাকান আর্মি এখন চাপের মুখে আছে। আর এই চাপের মুখে তারা আরো বেপরোয়া হয়ে উঠছে। তারা এখন তাদের রসদ বা সাপ্লাই চেইন ঠিক রাখার জন্য বাংলাদেশের সীমান্ত এলাকা ব্যবহার করতে চাইছে। আর যখনই বাংলাদেশ বাধা দিচ্ছে বা রোহিঙ্গা গোষ্ঠীগুলো বাধা দিচ্ছে, তখনই কিন্তু তারা আমাদেরকে টার্গেট করছে। সরকারের ভেতরে যারা নীতি নির্ধারক আছেন, বিশেষ করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের যারা আছেন, তাদের এই নীতিটা আসলে কি ছিল? কেন আমরা একটি বিদ্রোহী গোষ্ঠীকে এত বেশি প্রশ্রয় দিলাম? এখন বলা হচ্ছে আমরা নাকি তাদের সাথে মানবিক করিডোর নিয়ে কথা বলেছিলাম। কিন্তু সেই মানবিকতার দোহাই দিয়ে আমরা কি নিজের দেশের নিরাপত্তাকেই বিসর্জন দিলাম না? আজ যখন আরাকান আর্মির গুলিতে আমাদের দেশের শিশু রক্তাক্ত হচ্ছে, যখন আমাদের দেশের জেলে অপহৃত হচ্ছে, তখন সেই বন্ধুত্বের তত্ত্ব কোথায় গেল? এই যে টেকনাফ স্থলবন্দর বন্ধ, এর প্রভাব কিন্তু সুদূর প্রসারী। আমাদের ব্যবসায়ীরা পথে বসছে, নিত্য প্রয়োজনীয় অনেক জিনিসের দাম কিন্তু বাড়ছে। আর সবচেয়ে বড় কথা, একটি দেশের সার্বভৌমত্বের প্রতীক হলো তার সীমান্ত। কিন্তু সীমান্ত যখন অরক্ষিত হয়ে পড়ে, তখন আর কোনো কিছুই নিরাপদ থাকে না। আমরা দেখছি ভারতের সাথে সীমান্তে উত্তেজনা। সেখানেও বিজিবি খুব একটা সুবিধা করতে পারছে না। আবার মিয়ানমার সীমান্তে তো রীতিমতো যুদ্ধ অবস্থা। ৩ দিক থেকে আমরা যদি এমন অরক্ষিত হয়ে পড়ি, তাহলে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বা ইন্টারনাল সিকিউরিটি বলে তো কোনো কিছুই আর থাকবে না। এখন মানুষ প্রশ্ন করছে আমাদের সেনাবাহিনী বা বিজিবিকে তাহলে যথাযথ নির্দেশ দেয়া হচ্ছে না নাকি? বাহিনীগুলো দেশপ্রেম বা সাহসিকতা নিয়ে তো আমাদের কোনো সন্দেহ নেই। তারা জীবন দিতে প্রস্তুত দেশের জন্য, এটা আমরা সবাই জানি। কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত যদি দুর্বল হয়, যদি পিঠ না দেখানোর নির্দেশ শুধু মুখের বুলি হয়, তবে মাঠ পর্যায়ে যারা দায়িত্ব পালন করেন তাদের হাত পা বাঁধা থাকে। তারা চাইলেও অ্যাকশনে যেতে পারেন না। এখানে আমাদের মনে রাখতে হবে মিয়ানমারের এই সংকট সহসা কাটবে না। সেখানে গৃহযুদ্ধ আরো দীর্ঘস্থায়ী হতে পারে। কিন্তু সেই যুদ্ধের আগুনের আঁচ যেন আমাদের গায়ে না লাগে, সেটা নিশ্চিত করা সরকার প্রধানের দায়িত্ব এবং সরকারের দায়িত্ব। আমরা যদি এখন শক্ত অবস্থানে না নিই, আমরা যদি আন্তর্জাতিক সম্প্রদায়কে এটা বোঝাতে ব্যর্থ হই যে আরাকান আর্মি একটি সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে আমাদের সীমান্তে, তবে সামনে আরো বড় বিপদ অপেক্ষা করছে। দেখুন, এমনও হতে পারে এই সীমান্ত এলাকাগুলো ধীরে ধীরে আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এবং এখানে একটি দীর্ঘমেয়াদী সংঘাতের ক্ষেত্র তৈরি হবে।
অনেকেই বলছেন এই সরকার তো ম্যাজিক সরকার বা জাদুকরি সরকার হিসাবে পরিচিতি পেয়েছিল। কিন্তু সীমান্তে তাদের সেই ম্যাজিক কাজ করছে না। বরং শীতনিদ্রায় আচ্ছন্ন হয়ে আছে প্রশাসন। জনগণ যখন রাস্তায় নেমে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করছে, ঠিক তখন সরকারের টনক নড়ছে। আমি মনে করি এটা কোনো সুস্থ প্রশাসনের লক্ষণ হতে পারে না। প্রিয় দর্শক, আমি কোনো আতঙ্ক ছড়াতে চাই না। কিন্তু বাস্তব চিত্রটা আপনাদের সামনে তুলে ধরা আমার দায়িত্ব। টেকনাফ, উখিয়া বা বান্দরবনের নাইক্ষ্যংছড়ির মানুষগুলো আজ খুব একটা ভালো নেই। তারা প্রতিটি মুহূর্তে আতঙ্কে থাকছে। তাদের বাচ্চারা স্কুলে যেতে ভয় পায়, কৃষকেরা খেতে যেতে ভয় পায়। এই মানুষগুলো তো আমাদেরই ভাই-বোন। তাদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব তো এই রাষ্ট্রের। পরিশেষে আমি শুধু এতটুকুই বলবো, পররাষ্ট্রনীতি এবং নিরাপত্তা নীতি নিয়ে ছেলেখেলা করার সুযোগ নেই। অপ্রচলিত কূটনীতি বা বিদ্রোহী গোষ্ঠীর সাথে গোপন আতাত করতে গিয়ে আমরা যেন নিজেদের পায়ে নিজেরাই কুড়াল না মারি। আরাকান আর্মি আজ প্রমাণ করে দিয়েছে শক্তের ভক্ত আর নরমের জম। আমরা যত নমনীয় হচ্ছি, তারা তত বেশি আমাদের উপর চড়া হচ্ছে। আমি মনে করি এখন সময় এসেছে শক্ত হাতে সীমান্ত রক্ষা করার। আন্তর্জাতিক আইন মেনেই আমাদের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। প্রয়োজনে সামরিক শক্তি প্রদর্শন করতে হবে, যাতে কেউ আমাদের সীমানায় গুলি ছোড়ার আগে 10 বার চিন্তা করে। আশা করি সরকার দ্রুত তাদের ভুল শুধরে নেবে এবং সীমান্তবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করবে। এই প্রত্যাশা রেখেই এই আলোচনা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।